স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4 জীববিদ্যা এবিটিএ টেস্ট পেপার পেজ SC 81 সেকশানে সমাধান করব। চলো শুরু করা যাক। আণবিক গঠনের ভিত্তিতে IgA এবং IgM এর দুটি পার্থক্য লেখো। আণবিক গঠন বলতে আমরা এইগুলোকেই বোঝাবো, যেমন আণবিক ওজন, তারপরে হচ্ছে যে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার যোগ্যতা। চলো এইগুলোর ভিত্তিতে পার্থক্যটা লেখা যায়। আণবিক গঠনের ভিত্তিতে IgA এবং IgM এর দুটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো। পার্থক্যের বিষয়: আণবিক ওজন ডাল্টন, IgA 1,60,000, IgM 9,70,000। গঠন মনোমার ও ডাইমার। IgM পেন্টামার। অ্যান্টিজেন সংযোগের যোগ্যতা: IgA 2.03 to 4.0, IgM 5.0। এইডস রোগের সঙ্গে জড়িত যে কোনো দুই প্রকার ম্যালিগন্যান্ট চিহ্নিত করো। এইডস রোগের সঙ্গে জড়িত যে কোনো দুই প্রকার ম্যালিগন্যান্ট হলো ক্যাপোসিস সার্কোমা, নন হজকিন লিম্ফোমা, এছাড়া পৃথকীকৃত সেরিব্রাল লিম্ফোমা বা আইসোলেটেড সেরিব্রাল লিম্ফোমা। আহারযোগ্য SCP উৎপাদনে নিউক্লিয়েজ উৎসেচক ব্যবহারের গুরুত্ব কী? আহারযোগ্য SCP উৎপাদনে নিউক্লিয়েজ উৎসেচক ব্যবহারের গুরুত্ব উল্লেখ করা হলো। SCPতে কোষে থাকা নিউক্লিক অ্যাসিডের DNA ও RNA পরিমাণ খুব বেশি থাকে। বেশি নিউক্লিক অ্যাসিড মানবদেহে প্রবেশ করলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, ফলে গাউট ও কিডনি সমস্যার ঝুঁকি থাকে। এখানে গাউট কিন্তু না একটা রোগের নাম। নিউক্লিয়েজ উৎসেচক নিউক্লিক অ্যাসিড ভেঙে দেয়, ফলে SCP এর নিউক্লিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। এর ফলে SCP মানব ভোগের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয়। জৈব নিয়ন্ত্রণকারী জীবেদের দুইটি বৈশিষ্ট্য লেখো। জৈব নিয়ন্ত্রণকারী জীবেদের বৈশিষ্ট্য হলো লক্ষ্য নির্দিষ্টতা। এরা সাধারণত নির্দিষ্ট ক্ষতিকর পোকা বা রোগ জীবাণুকেই আক্রমণ করে, উপকারী জীবের ক্ষতি করে না। পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ করে না এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী কার্যকারিতা, একবার প্রতিষ্ঠিত হলে দীর্ঘ সময় ধরে ক্ষতিকর জীব নিয়ন্ত্রণে রাখতে পারে। মানুষ ও প্রাণের জন্য নিরাপদ, রাসায়নিক কীটনাশকের মতো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে না। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের প্রয়োগে DNA অণুতে কত প্রকার ছেদ ঘটতে পারে? বুঝিয়ে লেখো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দ্বারা DNA অণুতে মূলত দুই প্রকার ছেদ বা কাট ঘটতে পারে। এগুলি হলো ব্ল্যান্ড কাট আর স্ট্রাগার্ড কাট। ব্ল্যান্ড কাট এই ক্ষেত্রে এনজাইমটি DNA দুটি স্ট্র্যান্ডকে একই স্থানে কেটে দেয়, ফলে কোনো একক স্ট্র্যান্ড অংশ বেরিয়ে থাকে না। কাটা অংশের প্রান্তগুলি সমান বা সোজা ব্লান্ট হয়। উদাহরণ SM1 রেস্ট্রিকশন এনজাইম। স্টাগার্ড কাট, এখানে এনজাইমটি DNA দুই স্ট্র্যান্ডকে অসম স্থানে কাটে, ফলে এক বা উভয় প্রান্তে একক স্ট্যান্ডেড অংশ ওভারহ্যাং তৈরি হয়। এই ওভারহ্যাং সহজে পরিপূরক কমপ্লিমেন্টারি অণুর যুক্ত হতে পারে। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ। স্টিকি এন্ড আবার দুই প্রকার হতে পারে। 5' ওভারহ্যাং যেমন E1 আর 3' ওভারহ্যাং যেমন PST1। জিন প্রযুক্তিগত প্রক্রিয়ায় প্লাজমিডের গুরুত্ব কী? জিন প্রযুক্তিগত প্রক্রিয়ায় প্লাজমিডের গুরুত্ব হলো ভেক্টর হিসাবে কাজ করে। প্লাজমিডকে জিন প্রযুক্তিতে ভেক্টর হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন বহন করে হোস্ট কোষে প্রবেশ করায়। বিদেশি জিন বহনে সক্ষম প্লাজমিডের মধ্যে সহজে অন্য জীবের জিন ঢোকানো যায়। রিকম্বিনেন্ট DNA তৈরি করা যায়। সহজে প্রতিলিপি তৈরি হয়। একবার ব্যাকটেরিয়া ঢুকলে প্লাজমিড বহু কপি তৈরি করে, ফলে জিনের সংখ্যাও বেড়ে যায়। পপুলেশন ঘনত্ব ও স্থূল ঘনত্বের সম্পর্ক কী?
পপুলেশন ঘনত্ব ও স্থূল ঘনত্বের মধ্যে সম্পর্ক। পপুলেশন ঘনত্ব ও স্থূল ঘনত্ব পরস্পর সম্পর্কযুক্ত। পপুলেশন ঘনত্ব বলতে কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্র বা আয়তনে যে পরিমাণ বা সংখ্যার কোনো প্রজাতির জীব বাস করে। আর স্থূল ঘনত্ব বলতে সমগ্র অঞ্চলে যে পরিমাণ বা সংখ্যায় জীব থাকে। তাই বলা যায় কোনো ভৌগোলিক অঞ্চলে পরিমাণের ওপর ভিত্তি করেই পপুলেশন ঘনত্ব ও স্থূল ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়। শক্তি প্রবাহের ক্ষেত্রে মোট প্রাথমিক উৎপাদন ও প্রকৃত প্রাথমিক উৎপাদনের পার্থক্য কী? শক্তি প্রবাহের ক্ষেত্রে মোট প্রাথমিক উৎপাদন ও প্রকৃত প্রাথমিক উৎপাদনের পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। পার্থক্যের বিষয় সংজ্ঞা। মোট প্রাথমিক উৎপাদন সবুজ উদ্ভিদের দ্বারা উৎপাদিত খাদ্য আবদ্ধকৃত সৌরশক্তির মোট পরিমাণকে মোট প্রাথমিক উৎপাদন বলে। প্রকৃত প্রাথমিক উৎপাদন মোট প্রাথমিক উৎপাদনের অনেকাংশ উদ্ভিদের বৃদ্ধি, জনন প্রভৃতিতে ব্যয় হয়। অবশিষ্ট শক্তিকে প্রকৃত প্রাথমিক উৎপাদন বলে। প্রাথমিক উপাদান জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন ইকুয়ালস টু এনপিপি নেট প্রাইমারি প্রোডাকশন প্লাস আর শোষণ রেসপিরেশন। এনপিপি নেট প্রাইমারি প্রোডাকশন ইকুয়ালস টু জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন মাইনাস আর রেসপিরেশন শোষণ।